এটি দেশের একমাত্র ভাসমান ডকইয়ার্ড। যান্ত্রিক পদ্ধতিতে ডকটি আংশিকভাবে নদীর পানিতে ডুবতে পারে। এর মেঝে পানিপূর্ণ হয়ে গেলে মেরামতের উদ্দেশ্যে কোনো জাহাজ এই ডকের মাঝামাঝি প্রবেশ করে। এরপর সে জাহাজকে নিয়ে ডকটি ভেসে ওঠে এবং মেরামত শেষে পূর্বের মতো একইভাবে ডকটি আবারও আংশিক ডুবে গিয়ে জাহাজকে বের করে দেয়। এই ডকটি 50 বছরের অধিক পুরনো। এর সাথের ঘটনাবলী তার থেকে আরও গুরুত্বপূর্ণ। ঢাকার শ্যামপুর, ঢাকা নারায়ণগঞ্জ বেড়িবাঁধ সড়কের বুড়িগঙ্গা নদীর পাড়ে বিআইডব্লিউটিএ ইকো পার্ক। বুড়িগঙ্গার বেদখল জমি দখলমুক্ত করে নদীর পাড়ে এই পার্কটি নির্মাণ করা হয়েছে। এখন দুপুর, দর্শনার্থী নেই, তবে বিকেল নাগাদ এ পার্ক লোকে লোকারণ্য হয়ে যাবে। যাচ্ছি পার্কের দক্ষিণ দিকে। পার্কের দক্ষিণ পশ্চিম কোণে এই গেট। সর্বসাধারণের জন্য এখানে প্রবেশ নিষেধ। গেটের ওপাশে ভাসমান ডকইয়ার্ড। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে একজন এলেন। ডক দেখার জন্য দূর থেকে এসেছি শুনে আমাকে ভেতরে নিয়ে গেলেন। আমি এগোচ্ছি। দূরে ডকটি দেখা যাচ্ছিল। ডকের পাশে একটি জাহাজ ছিল এবং একটি দোতলা ভাসমান স্টাফ কোয়ার্টার। ডকে এসে অপেক্ষা করছি। এখানে একজনের সাথে কথা বলে পারমিশন নিতে হবে। তিনি এলেন বটে, তবে জানালেন ডকটি ঘুরে দেখার জন্য হেড অফিস মতিঝিল থেকে অনুমতি নিতে হবে। কথা আর না বাড়িয়ে আমি ডকইয়ার্ড এলাকা থেকে বের হলাম। মতিঝিল অফিস থেকে অনুমতি নিয়ে আরেকদিন আসা আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং আমাকে এবার নৌকা খুঁজতে হবে। নদী থেকে অন্তত আমি ভিডিও চিত্র নিতে পারি। শুধু ডকে আমার অবস্থান না হলেই হলো। কাছাকাছি কোনো ঘাটে নৌকা পেলাম না। অটোরিকশা নিয়ে 2 কিমি দূরে গিয়ে নৌকা পেলাম। এরপর যাত্রা করলাম ডকইয়ার্ডের দিকে। জার্মানির তৈরি ডকটি 1967 সালে ক্রয় করা হয় বরিশাল শিপ বিল্ডিং ওয়ার্কশপের জন্য। ডকটি বরিশালেই ছিল। 2001 সালে বরিশাল থেকে বুড়িগঙ্গায় নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার পর দীর্ঘ 7 বছর এটি অলস অবস্থায় পড়ে থাকে, যার কারণ নদীতে পর্যাপ্ত গভীরতা না থাকা। ডকের চারপাশে নদীর গভীরতা নিশ্চিতপূর্বক 2008 সালে ডকটির কার্যক্রম শুরু হয়। এই ভাসমান ডকে মূলত জাহাজ মেরামতের কাজ হয়। এই ছবিতে দেখা যাচ্ছে মেরামতের উদ্দেশ্যে ডকে ওঠা একটি জাহাজ। এবার কাছাকাছি চলে আসি। পেছনে ইকো পার্ক, এরপর পল্টন থেকে ডকে যাওয়ার রাস্তা, স্টাফ কোয়ার্টার এবং এরপর ভাসমান ডক। ডকের এই ঠিক মাঝে জাহাজ উঠে অবস্থান করে। মেঝেতে একটি জাহাজকে স্টেবল রাখার ব্যবস্থা আছে। এখানে বেশিরভাগ সরকারি জাহাজ মেরামতের কাজ হয়। গেটে থাকা লোকটি অবশ্য জানিয়েছে গত 6 মাসে সে অন্তত 3টি বেসরকারি জাহাজ এখানে মেরামত হতে দেখেছে। আমি এখানে সব সরকারি জাহাজই মেরামত হতে দেখেছি। সিঁড়ির পাশে লেখা আছে নির্মাণ সাল 1967। সিঁড়ির গড়ন সুন্দর ও মজবুত। দেখে বোঝার উপায় নেই এর বয়স 50 বছর পেরিয়ে চলেছে। এখনও বুড়িগঙ্গায় চলাচলকারী যে কোনো আধুনিক নৌযান বা নৌ স্থাপনার চেয়ে আধুনিক এটি। ছাই রঙের ডকের গায়ে বাংলায় লেখা আছে বিআইডব্লিউটিএ ভাসমান ডক। এর দুপাশ দিয়ে পানি ঢুকতে পারে এমন ব্যবস্থা আছে যা এটিকে ডুবতে সাহায্য করে। 4টি সিঁড়ি আছে উপরে ওঠার। ডকটি এখানে একা পড়ে আছে, তাও একটি পার্কের পাশে। আর বরিশালে এই ডক লাগোয়া ছিল বিশাল ওয়ার্কশপ। সেখানে আছে শিপ বিল্ডিং শাখা, ইঞ্জিন শাখা, বিদ্যুৎ শাখা, যন্ত্র মেরামত শাখা, স্লিপওয়ে শাখা, আরও কত কি। আর এখানে ডকটি ছাড়া আর কিছুই নেই। একটি স্বয়ংসম্পূর্ণ শিপ বিল্ডিং ওয়ার্কশপ নিঃশেষ করে বরিশাল থেকে নিয়ে আসা হয়েছে এই ডকটি, যেন পরিবার থেকে বিচ্ছিন্ন করে একা এক সদস্যকে দূরে এনে রাখা হয়েছে।
বরিশালের লোকেরা এখনও আক্ষেপ করেন এই ভাসমান ডকটির জন্য। তারা আশা পোষণ করেন ডকটি একদিন ফিরিয়ে নেওয়া হবে বরিশালে। বরিশালের কিছু ফেসবুক গ্রুপে ঘুরে ফিরে এই ডকের ছবি অনেকেই পোস্ট করেন এবং আক্ষেপ করেন। আসসালাম, কেমন আছেন? জি, বুড়িগঙ্গার পুরনো জাহাজ নিয়ে ইয়ে করতেছি তো, এটা পুরনো ডক, এটার জন্য। হ্যাঁ হ্যাঁ, জি। কি বলতেছেন আঙ্কেল, আপনি কি বলছিলেন? আঙ্কেল, এটা বাংলাদেশের মানুষের সম্পদ। আমরা নৌকা ঘুরিয়ে ডকের অপর প্রান্তে আসতেই আবারও জোড়ার মুখে পড়ি, কেন ভিডিও চিত্র নিচ্ছি। তাদের সাথে তর্ক করে কিছু ভিডিও চিত্র নিলাম ঠিকই, তবে ডকটির ভেতরের দৃশ্য নিতে না পেরে হতাশ হলাম। এমনও কথা প্রচলিত আছে, মুক্তিযুদ্ধের সময় নাকি এই ডক লক্ষ্য করে বিমান থেকে বোমা ফেলা হয়। তবে আমার মনে হয় বরিশাল লঞ্চঘাট এলাকা যেহেতু নগরীর গুরুত্বপূর্ণ গেটওয়ে এবং এটি তখনকার হিসেবে একটি বিশাল জল স্থাপনা, তাতে করে আশেপাশে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে। ডকইয়ার্ডের পাশে থাকা এই জাহাজটি ২-১ দিনের মধ্যেই ডকে উঠবে, তেমনটাই বলেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সে লোকটি। এটি সরকারি জাহাজ। ডকটি হয়তো পুরোপুরিভাবে দেখাতে পারলাম না, তবে এর আদিনিবাস বরিশালে গিয়ে পুরনো কিছু ঘটনা আপনাদের জানাতে পারি। বুড়িগঙ্গার আরেকটি পুরনো জাহাজ মেরি অ্যান্ডারসন। সেই জাহাজ সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনারা যারা প্যাডেল স্টিমার দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই জাহাজগুলো BIWT এর অধীন। বাংলাদেশ রাষ্ট্রের পূর্বে ইস্ট পাকিস্তানের সংস্থাটি ছিল EPIWTA। তারও আগে প্যাডেল স্টিমারগুলো IGN ও RSN কোম্পানির মালিকানাধীন ছিল। বরিশালে ব্রিটিশ সময়কার সে কোম্পানি অত্যন্ত প্রভাবশালী ছিল। নগরীর বিভিন্ন স্থানে এখনও সে কোম্পানির বহু জমি ও স্থাপনা আছে যা এখন BIWT এর মালিকানাধীন। তাদের কর্মীদের জন্য ছিল আধুনিক স্টাফ কোয়ার্টার, যা এখন আর নেই। বরিশাল নগরীর বাঁধ রোডে অবস্থিত এই হচ্ছে RSN ও IGN এর সময়কার শিপ বিল্ডিং ওয়ার্কশপ। বর্তমানে এটি BIWT এর ডক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র। এই ওয়ার্কশপের জন্যই 1967 সালে বুড়িগঙ্গায় রাখা ভাসমান ডকটি ক্রয় করা হয়। আমার বাসার কাছাকাছি হলেও বিগত 30 বছরে এই প্রথমবার ওয়ার্কশপের এই অংশে আমার পা রাখা। ওয়ার্কশপের দুজন কর্মী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, তাদের নাম এখানে লেখা আছে। এখানে স্টাফ ব্যতীত প্রবেশ নিষেধ আছে। পাশের রাস্তা দিয়ে বহুবার হেঁটেছি, সারা বরিশাল নগরী চষে বেরিয়েছে, কিন্তু এখানে এবারই প্রথম আসা। আগেকার দিনে এই শিপ বিল্ডিং ওয়ার্কশপের সাইরেনের শব্দ শোনা যেত নগরীর শেষ প্রান্ত পর্যন্ত। সাইরেনের শব্দ শুনে কর্মীরা এসে কাজে যোগ দিত। কাজের শেষে আবারও সাইরেন বাজত। ইস্ট পাকিস্তান সময়কালেও এই ওয়ার্কশপ ভালোভাবেই চলছিল, তবে দেশ স্বাধীন হওয়ার পর কারখানার কার্যক্রমে ধীর গতি শুরু হয়। ব্যবহার উপযোগিতা থাকার কারণে পুরনো এই গুদামঘর রেখে দেওয়া হয়েছে, কোনো পরিবর্তন আনা হয়নি। রাস্তার ওপারে আছে ইঞ্জিন শাখা, বিদ্যুৎ শাখা, শিপ বিল্ডিং ওয়ার্কশপ, কারখানা মেরামত ও স্লিপওয়ে শাখা, বিভিন্ন কাজের বিভিন্ন সেকশন। অর্থাৎ একটি স্বয়ংসম্পূর্ণ শিপ বিল্ডিং ও রিপেয়ারের জন্য যা যা দরকার তার সবই এখানে আছে। বরিশালে জাহাজ ও বড় নৌকা তৈরির ইতিহাস বেশ পুরনো। এই ওয়ার্কশপ থেকে কাছেই বরিশাল ব্রাউন কম্পাউন্ড আবাসিক এলাকা। এক ইউরোপিয়ান লোকের নামে ওই এলাকার নামকরণ। মিস্টার ব্রাউন তখনকার সময়ে বরিশাল নগরীর ধনাঢ্য ব্যক্তি ছিলেন। জানা যায় তিনি নৌকা ও জাহাজ তৈরির ব্যবসা থেকে অর্থকড়ি বানিয়েছিলেন। তারও বহু আগে
বরিশাল তথা উপকূলীয় অঞ্চলে মিয়ানমার থেকে আসা মগদের আক্রমণ ছিল নিয়মিত ব্যাপার। মগদের আক্রমণে স্থানীয়রা পালিয়ে যেতে বাধ্য হতো। একবার মগদের শায়েস্তা করার জন্য মোগলরা চট্টগ্রাম থেকে অভিযান চালায়। সে অভিযানে যেসব জাহাজ ব্যবহার করা হয়, ধারণা করা হয় সেসব জাহাজ বরিশালে তৈরি। এসব বলার কারণ হচ্ছে, ব্রিটিশরা যে বরিশালে এই শিপ বিল্ডিং ওয়ার্কশপ নির্মাণ করেছেন, আমার ধারণা তারা নিশ্চয়ই অতীত বর্তমান বিবেচনায় এই অঞ্চলে জাহাজ নির্মাণ ব্যবসার সম্ভাবনা দেখেছিলেন। এটি নতুন ভবন, এখানে পুরাতন ভবন ছিল, বাইরের রাস্তা থেকে দেখা যেত, যা ভেঙে ফেলা হয়েছে। ভেতরে যদি আর কোনো পরিবর্তন হয়ে থাকে আমার জানা নেই। আমরা এবার ওয়ার্কশপের রাস্তার ওপারের অংশ দেখব। ওয়ার্কশপের এই অংশে আমার বহুবার আসা হয়েছে। ওয়ার্কশপ এলাকায় দিকটায় আরও বিস্তৃত। ওয়ার্কশপ বন্ধ হওয়ার পরে এই অংশ অরক্ষিত হয়ে পড়ে, লোকজনের চলাচল বাড়ে। 2011 সালে ওয়ার্কশপের নদীর পাড় সংস্কার করে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক এই মুক্তিযোদ্ধা পার্ক নির্মাণ করা হয়। ওয়ার্কশপের দক্ষিণ দিকের কয়েক একর জমি রাষ্ট্রীয় তেল কোম্পানি মেঘনা পেট্রোলিয়ামকে দিয়ে দেওয়া হয়। ওয়ার্কশপের পুরনো কিছু ভবন এখনও টিকে আছে, যেমন শিপ বিল্ডিং শাখার সংস্কার করা হয়েছে। এটি হয়তো প্রশিক্ষণ কেন্দ্রের কোনো আলাদা বিভাগ হবে। বিদ্যুৎ সেকশন আগের মতোই আছে। শতবর্ষ আগে বরিশাল নগরীর সড়ক আলোকিত হতো কেরোসিন বাতির আলোয়। বরিশালে প্রথম বিদ্যুৎ আসে এই ওয়ার্কশপে। নিজেদের প্রয়োজনে নগরীতে তারাই সর্বপ্রথম বিদ্যুতের ব্যবহার করে। শিপ বিল্ডিং সেকশনের পাশের এই জায়গা 2015 সালের আগ পর্যন্ত ফাঁকাই ছিল। এরপর বাণিজ্য মেলার নামে অস্থায়ীভাবে স্টলগুলো রাখা আছে। যন্ত্র মেরামত শাখা। যন্ত্র মেরামত শাখার পাশেই 20টি ড্রেজার রাখার সহায়ক স্থাপনা নির্মাণের কাজ চলছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের সড়ক যোগাযোগের উন্নতিকল্পে জোর দেওয়া হয়। নৌ যোগাযোগ খাত অবহেলিত থাকে। নদীমাতৃক বাংলাদেশের যেখানে মোট যোগাযোগ ব্যবস্থার 1/3 নৌ যোগাযোগ নির্ভর, সরকারি পর্যায়ে তা গুরুত্ব হারায়। যাচ্ছে তাই প্রাইভেটাইজেশন করা হয়, সে সাথে যুক্ত হয় দুর্নীতি। আর এভাবেই রাষ্ট্রীয় অবহেলায় ধ্বংস হয়ে যায় একটি পুরাতন শিল্প কারখানা। আসলে এই ওয়ার্কশপ বন্ধের মাধ্যমে বরিশালের শিল্প বিকাশকেই বাধাগ্রস্ত করা হয়েছে। আসার কথা হচ্ছে, রাষ্ট্র নিজ ব্যর্থতায় পিছু হটলেও স্থানীয় পর্যায়ে জাহাজ নির্মাণ এখনও কিছুটা আছে। ঢাকা বরিশাল রুটের বড় লঞ্চগুলো বরিশালের বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন ডকইয়ার্ডে নির্মিত। প্রতি বছরই এখানে নির্মিত নিত্য নতুন জাহাজ ঢাকা বরিশাল রুটে যুক্ত হচ্ছে। সুতরাং বোঝাই যায় BIWT এর ব্যর্থতার কারণে এই ওয়ার্কশপ বন্ধ হয়েছে। সেই সাথে পুরো একটি অঞ্চলকে শিল্পায়নের সম্ভাবনা থেকে বঞ্চিত করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। 1967 সনে কারখানার আধুনিকায়নের জন্য জার্মানির তৈরি ভাসমান ডকটি ক্রয় করে কীর্তনখোলার পাড়ে ওয়ার্কশপের ঠিক এইখানে রাখা হয়। স্বাধীনতার পরপরই এই ওয়ার্কশপের অগ্রগতির যাত্রা ধীর হতে শুরু করে। 90-এর দশকে এর কার্যক্রম অনেকটাই স্থির হয়ে যায়। এর প্রধান কারণ সরকারের নীতি ও অদক্ষতা। কারখানাটি বন্ধ হওয়ার উপক্রম হয়। BIWT এর লোকেরা ঢাকায় বসে ভাবতে থাকেন, ভাসমান ডকটি ঢাকায় নিয়ে এলে ঢাকা ও নারায়ণগঞ্জের বহু জাহাজ মেরামত করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। এই ভাবনা থেকে তারা ডকটি ঢাকায় নিয়ে আসার চিন্তাভাবনা শুরু করেন। সেই সাথে বরিশালের জাহাজ নির্মাণ শিল্পের ইতিহাসের কবর খোঁড়ার কাজও পরোক্ষভাবে শুরু হয়ে যায়। বরিশাল নগরীতে সর্বসাধারণ আন্দোলনে নামে, তারা কিছুতেই ডকটি বরিশাল থেকে ঢাকায় আনতে দেবে না। 2001 সালের এক রাতে ডকটি বরিশাল থেকে ঢাকার বুড়িগঙ্গায় নিয়ে যাওয়া হয়। আর ডকটি নিয়ে যাওয়ার মাধ্যমে বরিশাল শিপইয়ার্ডের মৃত্যু হয়। বরিশালের মানুষ এখনও আশা পোষণ করে ভাসমান ডকটি আবারও ফিরিয়ে আনা হবে এবং বর্তমান ওয়ার্কশপ এলাকায় ছোট পরিসরে হলেও একটি নৌ জাদুঘর নির্মাণের দাবি রাখে নগরবাসী, যেখানে বরিশালের জাহাজ ও নৌ নির্মাণ ইতিহাস লেখা থাকবে।
এই প্যাডেল স্টিমারগুলো তৈরি করা সেই গার্ডেন রিচ শিপইয়ার্ড কলকাতায় এখনও টিকে আছে। সেখানে ভারতের নৌবাহিনীর যুদ্ধজাহাজ তৈরি হয়। আর আমরা সরকারের দূরদর্শিতার অভাবে একটি পুরনো শিপইয়ার্ড হারিয়েছি, যে ক্ষতি অপূরণীয়।